আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাপক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশের পথে তারেক রহমান। দুপুর 12:15 নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা। প্রিয় নেতাকে স্বাগত জানাতে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে লাখো মানুষের রাতভর অপেক্ষা, পথে পথে জনস্রোত। এবং প্রতিভাবান 15 শিল্পী নিয়ে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। বিচারক ও দর্শকদের ভোটে সেরা 8 বাছাই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। আর শুরুতেই থাকছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা দিতে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে অপেক্ষা করছেন নেতা কর্মী সমর্থকরা। সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি যাচ্ছি সহকর্মী রাহুল রায়ের কাছে। রাহুল, আপনি রয়েছেন 36 জুলাই এক্সপ্রেসওয়েতে, আপনার আশেপাশে কি অবস্থা দেখছেন এই মুহূর্তে যেখানে তারেক রহমানের সংবর্ধনার প্রস্তুতি চলছে? মেহেদী, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। বোঝাই যাচ্ছে যা অনুমান করা হয়েছিল তাই কিন্তু হয়েছে। জনস্রোত গত রাত থেকেই, এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই 36 জুলাই এক্সপ্রেসওয়ে, যেটাকে 300 ফিটও বলা হয়, এখানেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি এখানে আসবেন এবং এখানে যেটি বলা হচ্ছে যে অভ্যর্থনা সমাবেশ। তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এভার কেয়ার হাসপাতালে। সেখানে যাওয়ার আগে এখানেই তিনি একটি সংক্ষিপ্ত সমাবেশে দলের নেতাকর্মী এবং জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আসলে সব দৃষ্টিভঙ্গিতেই এটি একটি ঐতিহাসিক দিন। সামনে নির্বাচন। রাজনৈতিক নেতারা বলছে যে গণতন্ত্র উত্তরের জন্য একটি নির্বাচিত সরকার খুবই দরকার। নানান সব কিছু মিলিয়ে নানা সমীকরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং এটিকে বলা হচ্ছে যে দেশের রাজনীতিতে টার্নিং পয়েন্ট। অনেকেই বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছে, দল যেমন উদ্বুদ্ধ হবে, একইভাবে সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনরা কিন্তু মনে করছেন যে তার এই আগমনে নির্বাচন নিয়ে যে কিছুটা হলো অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেটি কেটে যাবে। আরেকটি বিষয়, বাংলাদেশ সময় গতকাল রাত 12:15টার দিকে তিনি কিন্তু বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি যেটি ফ্লাইট রয়েছে সেটিতে তিনি রওনা হয়েছেন। তার সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন এবং তার কন্যা জাইমা রহমান রয়েছেন। এছাড়াও তার সঙ্গে লন্ডন থেকে আরও বেশ কয়েকজন নেতা এবং তার যারা সহকারী রয়েছেন তারাও কিন্তু ফিরছেন। তবে একটি বিষয় আমরা দেখেছি যে এই 36 জুলাই এক্সপ্রেসওয়েতে যে তাকে সংবর্ধনা দেওয়া হবে, অভ্যর্থনা দেওয়া হবে, এটি নিয়ে কিন্তু নেতাকর্মীদের মাঝে বেশ উত্তেজনা আমরা খেয়াল করছি। বিগত 2-3 দিন ধরে আমরা দেখেছি যে এই মঞ্চের কাজ কিন্তু 2-3 দিন আগে থেকে শুরু হয়েছে এবং এই মঞ্চে নেতাকর্মীরা কিন্তু 2 দিন আগে থেকে অবস্থান করেছে এবং গত রাত থেকে কিন্তু এই মঞ্চের আশেপাশে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। আমরা একদম রাত থেকে শুরু করে ভোরেও আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু এখনই এখানে জড়ো হয়েছেন। যেটি আমাদেরকে নির্ধারিত সময় জানানো হয়েছে যে বেলা 11:15
50 মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ যে বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন এবং সেখানে আমরা যেটি জানতে পেরেছি যে স্থায়ী কমিটির সদস্য, দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন এবং সেখানে একটি বাসে করে স্থায়ী কমিটির সদস্য এবং তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা সেই বাসে করে তিনি বিমানবন্দর থেকে এখানে আসবেন। একদম বিমানবন্দরের সামনেই কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন, রাস্তার দুধারে দাঁড়িয়ে তারা তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাবেন এবং এই যে তার অভ্যর্থনা মঞ্চ সেটিও কিন্তু প্রস্তুত। আসলে যদি 11টা 50 মিনিটে তিনি অবতরণ করেন, এখানে আসতে কতক্ষণ লাগতে পারে সেটি কিন্তু কেউ বলতে পারছে না, কেননা জনস্রোত তৈরি হয়ে গেছে তাকে স্বাগত জানাতে। তবে তিনি যখনই আসুক, গত রাত থেকেই কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছে এবং এখনই কিন্তু এই মঞ্চ এবং মঞ্চের সামনে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, আমরা বলতে পারি যে জনস্রোত তৈরি হয়েছে। এবং আমরা যারা নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আবেগী এবং তারা কিন্তু অপেক্ষা করছে কখন তাদের প্রিয় নেতা আসছে। কেউ কেউ গান বাজছে, কেউ কেউ বলছে আসছে। রাহুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খবর সংগ্রহ করুন, নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা পরবর্তী সংবাদগুলোতে আরো তথ্য পাবো। প্রিয় দর্শক, কথা বলছিলাম সহকর্মী রাহুল রায়ের সাথে, জানাচ্ছিলেন 36 এক্সপ্রেসওয়েতে তারেক রহমানের দেশে ফেরার পর সংবর্ধনার প্রস্তুতি সম্পর্কে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠানের সাক্ষী হতে ঢাকার 300 ফিটের সড়কে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। ইতিমধ্যে আমরা জানিয়েছি, রাত থেকেই দলটির হাজার হাজার নেতাকর্মী এই সড়কে অবস্থান নিয়েছেন। লুৎফর রহমান সোহাগের রিপোর্টে রয়েছে বিস্তারিত। প্রিয় দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। মঞ্চ প্রস্তুত, এখন অপেক্ষা কেবল তারেক রহমানকে বরণ করে নেওয়ার। সেই মুহূর্তের সাক্ষী হতে রাত থেকে মিছিল, স্লোগানে সরগরম 300 ফিট সড়ক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা জড়ো হন গণসংবর্ধনা মঞ্চ এলাকায়। বিএনপি নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ অপেক্ষার পর তারেক রহমানের ফেরা তাদের নতুন আশা দেখাচ্ছে। উনি দেশের মাটিতে আসবেন, এটা শুনে আমাদের ভিতরে এক ধরনের আগ্রহ বা একটা পুলকিত মনোভাব, সেই জায়গা থেকে আমরা এসেছি যে এক নজর আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আমরা দেখব। এই মুহূর্তে একটি পরীক্ষাময় একটি সময় যাচ্ছে, এই সময়টাকে একদম উনার নেতৃত্বে যেভাবে দ্রুতভাবে এগুলো সমাধান করা যায়, সেই জন্য আগামী দিনের নেতৃত্বের জন্য আমাদের তারেক রহমানকে এই বাংলাদেশের খুবই প্রয়োজন। সারা বাংলাদেশের মানুষ আজকে একত্র হয়েছে শুধু তারেক জিয়ার রহমানের অপেক্ষায়, শুধু তার ভাষণ শোনার জন্য এবং তার মুখখানি আমাদের বাংলাদেশের জনগণ দেখার জন্য। জনতার ভিড়ে তারেক রহমানের বক্তব্য পৌঁছে দিতে রাস্তায় বসানো হয়েছে বড় পর্দা ও শব্দযন্ত্র। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি সেবা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে জানতে যাচ্ছি সহকর্মী চকর মালিথের কাছে, যিনি রয়েছেন ভিআইপি লাউঞ্জে। চকর, আপনি রয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে। তারেক রহমানের সংবর্ধনাকে ঘিরে সেখানে কি অবস্থা বিরাজ করছে, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বা কি দেখছেন আপনি? মেহেদী, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি প্রবেশ গেট এটি। আপনারা দর্শকদেরকে আমরা যদি দেখাতে চেষ্টা করি, আপনারা দেখবেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা যে উপস্থিতি, কিছুক্ষণ আগে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের এখানে আসতে দেখেছি। এখানে আছে বিমান বাহিনীর সদস্যরা, এখানে এসেছে র্যাবের সদস্যরা, পুলিশের, এপিবিএন এবং এয়ারপোর্টের যে নিজস্ব সিকিউরিটি তারা আছেন। তাছাড়া সোয়াট টিম আছে।
তাছাড়া বিএনপি চেয়ারপারসনের যে একটা বিশেষ নিরাপত্তা টিম তারাও এখানে এসেছে। এয়ারপোর্ট এলাকায় এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে যদিও এটা কোনো ভিভিআইপি মুভমেন্ট না, তবে আমরা এটাকে বলতে পারি মোর দ্যান ভিভিআইপি, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় 18 বছর পরে বাংলাদেশে ফিরছেন। তার নিরাপত্তা ঘিরে রাষ্ট্র এবং দলের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমি বিমানের ফ্লাইট রাডারে বিমানের অবস্থান চেক করেছি। লন্ডন থেকে যেটি এই গতকাল রাত 12টা বাংলাদেশ টাইম রাত 12টা 15 লন্ডন থেকে যেটি ছেড়েছে উড্ডয়ন করেছে, সেটি এখন তুর্কিমিনিস্তানের আকাশের উপরে আছে। সেটি নেপালের উপর দিয়ে শিলিগুড়ি হয়ে সোজা সিলেটে প্রবেশ করবে, সিলেটে ল্যান্ড করবে এবং সিলেটে ল্যান্ড করার সময় দেখাচ্ছে 10টা 3 মিনিটে সিলেটে ল্যান্ড করবে। তারপরে সিলেটের যাত্রীদের নামানোর জন্য ফ্লাইটটি 1 ঘন্টা সিলেটে অবস্থান করবে। 1 ঘন্টা সিলেটে যখন ফ্লাইটটি থাকবে তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্য বা তার সফরসঙ্গীরা কেউ ফ্লাইট থেকে বাইরে বেরোবেন না। অন্য সাধারণ যাত্রীদের মতোই তিনি ফ্লাইটে অবস্থান করবেন এবং ফ্লাইটটি 1 ঘন্টা পরে সিলেট থেকে রওনা দিয়ে 11টা 45 মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আমরা যতটুকুন জানতে পেরেছি তারেক রহমান ফ্লাইটে উঠেই ওঠার আগেই উনি বলেছেন যে ফ্লাইটটি যেন অন্য সাধারণ যাত্রীদের মতো একটি ফ্লাইট হয়, তার দিকে যেন বেশি মনোযোগ বা নজর না দেওয়া হয় এবং তার দিকে নজর দিতে যেন ফ্লাইটের অন্য সাধারণ যাত্রীদের কোনো অসুবিধা না হয় সেদিকে উনি বারবার খেয়াল করতে বলেছেন। বিভিন্ন টেলিভিশনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে তারেক রহমান যে ফ্লাইটে উঠে বসেছেন তার স্ত্রী এবং সন্তান সহ, এবং তারেক রহমানের এই আগমনকে ঘিরে বাংলাদেশে যে দলীয় নেতাকর্মী সাধারণ মানুষ সবার মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ততা, আবেগ, আনন্দ, সেটা এয়ারপোর্টের চিত্র দেখলেই বোঝা যাচ্ছে। আমরা যখন ভোরে এয়ারপোর্টে আসি, এয়ারপোর্টে আসার আগে রাস্তার দুধারে মানুষ আর মানুষ, মানে মিডিয়া কর্মীরা আমরা যেটা মনে করেছিলাম তার চেয়ে অনেক বেশি মানুষ উপস্থিত হয়েছেন তারেক রহমানকে বরণ করতে এবং তার স্বদেশ প্রত্যাবর্তনটাকে ঐতিহাসিক করে রাখতে। এই মানুষের সমাগম সব কিছু মিলে যখন 12টা নাগাদ 12:15 নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে এসে পৌঁছাবেন, ওনার গাড়িবহর এই ভিআইপি গেট দিয়ে বের হবে। আমরা দেখেছি তারেক রহমানকে বহন করার জন্য যে গাড়ি, সে গাড়িটিও এসেছে এবং আমরা বিএনপি চেয়ারপারসনের যে বেগম খালেদা জিয়া যে গাড়িতে চড়েছেন, নিশান পেট্রোলের যে গাড়িটি, সে গাড়িটিও এসেছে। আমরা চ্যানেলের মাধ্যমে দর্শকদেরকে যখন যে আপডেট পাবো সেটা দেখানোর চেষ্টা করব। মেহেদি। চকর, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছিলেন সহকর্মী চকর মালিথা। ভিআইপি লাউঞ্জ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের আগমন উপলক্ষে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি। এদিকে দীর্ঘদিন পর দেশবাসীর সঙ্গে মিলিত হওয়ার অধীর আগ্রহ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে জানিয়েছেন তার সফরসঙ্গীরা। তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে পরিবারের সদস্যরা ছাড়াও তার ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস টিম প্রধান সালে শিবলি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিন রয়েছেন। হিথ্রো বিমানবন্দরে দলের প্রেস টিম প্রধান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি দেশের বাইরে ছিলেন, হয়তো তিনি দেশের বাইরে ছিলেন শারীরিকভাবে, কিন্তু আপনারা জানেন যে উনি আসলে বাংলাদেশের মানুষের সঙ্গে ছিলেন, জনগণের সঙ্গে ছিলেন, জনগণের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এই কারণেই তাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু করা যায়নি। এটা প্রমাণ বাংলাদেশের মানুষ দিয়েছে এবং আমরা আশা করি
ভবিষ্যতে আমরা এই প্রমাণটা বাংলাদেশের জনগণ দেখবে। প্রতিভাবান 15 জন সঙ্গীত শিল্পী নিয়ে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। বিচারকদের রায় আর দর্শকদের ভোটে বাছাই করা হবে সেরা 8 জন শিল্পীকে। এই আয়োজন শুধু সঙ্গীত প্রতিযোগিতাই নয়, বরং দেশের ঐতিহ্য ধরে রাখা সহ পরিবেশ সংরক্ষণে সৃষ্টি করবে জনসচেতনতাও। আফরোজা হাসির রিপোর্ট। আবহমান বাংলার হারাতে বসা সুর ও সঙ্গীত অন্বেষণে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। আমার মনে ভোলা চাঁদ ছলা করে, আমার মনে ভোলা চাঁদ ছলা করে, বাঁধি হইল ছয় জনা। মহৎ এই প্রয়াসের সারথি শহর ও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা সম্ভাবনাময় 15 জন সঙ্গীত শিল্পী, যারা আকণ্ঠ চিত্তে গেয়েছেন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, পল্লী গীতি, ভাওয়াইয়া ও আধুনিক গান। সাথে রয়েছে দেশীয় যন্ত্রসঙ্গীতের সুরের মেলবন্ধন। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, এই প্রতিযোগিতা শুধুমাত্র সুরের উৎসবই নয়, দিচ্ছে পরিবেশ সংরক্ষণেরও বার্তা, যেখানে সুর আর সঙ্গীতের মাঝে উঠে এসেছে প্রকৃতি, প্রাণীজগৎ এবং বাস্তুতন্ত্র রক্ষার তাগিদ। সবুজ সুরের সন্ধানে বাংলার সুর, সঙ্গীত, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও রাখবে অনন্য ভূমিকা, প্রত্যাশা দর্শক ও শুভানুধ্যায়ীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনালে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে বিশেষ আয়োজনের প্রথম পর্বের শেষ অংশ দেখবেন আজ রাত 10:15। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আরও যা থাকছে। শুক্রবার সিলেটের মাঠে গড়াচ্ছে বিপিএল-এর 12তম আসর। উদ্বোধনী দিনের সব টিকিট সোল্ড আউট। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে কৃষি সংবাদ। যশোরের ফসলি মাঠ জুড়ে এখন সরিষা ফুলের সমারোহ। মৌ মৌ গন্ধে ভরে উঠেছে চারপাশ। 6 ঋতুর এই দেশে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় মাঠের রূপ। তারই ধারাবাহিকতায় সবুজ মাঠ রূপ নিয়েছে হলুদ সমুদ্রে। সরিষার মনোরম দৃশ্যে বদলে দিয়েছে যশোরের সদরসহ জেলার 8টি উপজেলার বিভিন্ন গ্রামের ফসলের মাঠ। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। চলতি মৌসুমে যশোর জেলায় 27,860 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এলাকায় মাঠ জুড়ে সরিষা ফুলের গন্ধে, মৌমাছির গুনগুন শব্দে ফুলের রণু থেকে মধু সংগ্রহের দৃশ্য প্রকৃতিকে করেছে আরও মনোরম। একদিকে সরিষার ভালো ফলন ও অন্যদিকে ক্ষেত থেকে মধু আহরণে কৃষক বেশ উৎসাহিত। ফুল যেহেতু আসেনি, এখনো সব ফুল আসতে পারেনি, ফুল আসলে তারপরে বোঝা যাবে যে মধুটা কিরকম হচ্ছে বা ওদিকে এখানে সে ওখানে বেশি হবে কিনা। আগে এক এক বাক্সে সর্বনিম্ন 3-4 কেজি 5 কেজি এরকম আসে, এখন তাছাড়া অনেক কম এসেছে। কৃষক জানান, সরিষার পাশাপাশি মৌ চাষকে উৎসাহ দিতে খেতে প্রায় 2008টিরও বেশি মৌবাক্স স্থাপন করা হয়েছে। এসব মধু স্থানীয় চাহিদা মিটিয়ে ক্রেতাদের হাত ধরে চলে যাচ্ছে বিভিন্ন জেলায়। আমরা বাজারে যে মধু কিনে খাই তার থেকে ভালো মনে হয়েছে বলে আমি এখানে নিতে আসছি। দাম অন্যান্য জায়গার তুলনায় একটু কম আছে, আর এদের দেখলাম খুব পরিবেশটাও ভালো। সরিষা চাষ ও মৌ চাষকে উৎসাহিত দিতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন উপকরণ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরিষার ক্ষেতে মৌ বাক্স স্থাপন করার ফলে একদিকে সরিষার আবাদ বৃদ্ধি পাবে, অন্যদিকে মৌ উৎপাদনের মাধ্যমে তারা
অতিরিক্ত অর্থ উপার্জন করতে সক্ষম হবে। সরিষার হলুদে রাঙ্গা যশোরের মাঠে যেমন সৌন্দর্য ও সম্ভাবনা রয়েছে, তেমনি মৌ চাষের চাষ পদ্ধতি নিয়ে রয়েছে নানা বাস্তব চ্যালেঞ্জ। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তন জড়িত দুর্যোগ মোকাবেলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে পটুয়াখালীতে মেটিওলজি বা আবহাওয়া বিদ্যা ক্লাবের অভিযাত্রা। মোট ক্লাব শিশুদের আবহাওয়া সংক্রান্ত জ্ঞান বৃদ্ধির পাশাপাশি আগাম দুর্যোগ প্রস্তুতিতে শিক্ষার্থীদের সচেতন ও দক্ষ করে গড়ে তুলবে। এতে দুর্যোগ মোকাবেলায় ভবিষ্যৎ প্রজন্ম আরও দায়িত্বশীল হয়ে উঠবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনায়েতুর রহমানের রিপোর্ট। দেশের মোট জনসংখ্যার প্রায় 33% কিশোর কিশোরী। এমন প্রেক্ষাপটে কিশোর কিশোরীর নেতৃত্বাধীন ঝুঁকি ব্যবস্থাপনা মডেলকে ত্বরান্বিত করার লক্ষ্যে পটুয়াখালীতে জাতীয় পর্যায়ে মেট ক্লাবের উদ্বোধন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে আবহাওয়ার তথ্য বিশ্লেষণ ও শিশুবান্ধব আগাম সতর্কতা বার্তা নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষার্থীরা। ক্লাবের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, আবহাওয়ার আগাম প্রস্তুতি, এর মধ্যে কি কি করতে হবে আগাম প্রস্তুতি সম্পর্কে আমরা জানতে পারবো। মেট ক্লাব দুর্যোগ মোকাবেলায় তরুণ নেতৃত্ব গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই অঞ্চলটি যেহেতু ডিজাস্টার প্রোন এরিয়া, সেটাকে কিভাবে রক্ষা করবে সেই কিন্তু রাস্তা ট্রেনে তোমাদের তুলে দেওয়া হয়েছে। এই ট্রেন চলার মধ্য দিয়ে তোমার প্রতিবেশী, তোমার স্বজন, তোমার আত্মীয় সবাই রক্ষা হবে। অনুষ্ঠানের সাথে মেসেজগুলো আমরা নিজেরা অন করি, ধারণ করি এবং সেই অনুযায়ী কাজ করি। আবহাওয়া বার্তা বা দুর্যোগের বার্তা যেন আমরা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে পারি। জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে বাস্তবায়িত চাইল্ড সেন্টার্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের আওতায় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, জাগোনারি, রাইমস ও আবহাওয়া অধিদপ্তর। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। জানাবো খেলার খবর। শুক্রবার সিলেটে মাঠে গড়াচ্ছে বিপিএল এর 12তম আসর। বিপিএল এর উদ্বোধনী দিনের সকল টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়েছে। নিরাপত্তা ইস্যুতে বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে ভেন্যুগুলোতে। এছাড়াও বছরের শেষ বোর্ড সভায় নারী ক্রিকেট লিগের ফি বৃদ্ধি, অনূর্ধ্ব-23 রাইজিং স্টার এবং দেশব্যাপী অচল ও সচল স্টেডিয়ামে উইকেট বানিয়ে ক্রিকেট মাঠে রাখতে কার্যক্রম হাতে নিয়েছে বিসিবি। আদিল আহমেদ শানের রিপোর্ট। বিপিএল শুরুর 2 দিন আগে ম্যারাথন সভা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির। দিন শেষে বিপিএলের উদ্বোধনী দিনের সব টিকিট বিক্রির খবরটাই ফলাও করে দিতে চাইলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। তবে সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রবিন্দু পূর্বাচল স্টেডিয়ামের উইকেটের মাটি চুরির তদন্তের অগ্রগতি নিয়ে। পাশাপাশি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান জানান, দেশব্যাপী অচল স্টেডিয়ামগুলোর উইকেট বাড়িয়ে খেলার উপযোগী করে তোলার পরিকল্পনার কথা। 100 উইকেটস তো আছেই, সাথে আমরা বেশ কিছু ইকুইপমেন্টের ব্যাপারে আলাপ আলোচনা করেছি। এইভাবে যদি আমরা প্রত্যেকটা ভেন্যুকে যদি ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের এজ গ্রুপের খেলা এবং সাথে মেন মানে সামনে ভবিষ্যতে যে খেলাগুলো আছে হোমে নামে, সেই খেলাগুলোকে আমরা সুন্দর উইকেট দিতে পারি। নারী ক্রিকেট লিগের ম্যাচ ফি 60 থেকে 80% বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি বিসিএলের মতো অনূর্ধ্ব-23 ক্রিকেটারদের নিয়ে দেশব্যাপী রাইজিং স্টার ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য বিসিবির। বিগত বছর আমাদের মাত্র 12টি জেলায় লিগ অর্গানাইজ করা হয়েছিল ক্রিকেট। আমাদের বোর্ডের টার্গেট ইনশাআল্লাহ আমরা হয়তো বা 40টি জেলায় অন্তত লিগ আয়োজন সম্পন্ন করার জন্য। নারীদের প্রিমিয়ার এবং প্রথম বিভাগ লিগ, ওখানে আমাদের প্রিমিয়ারের দলকে দেওয়া হবে 6,75,000 টাকা আর ফার্স্ট ডিভিশনের দলকে 4.5 লাখ টাকা। এছাড়া 26 ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএল এর সার্বিক নিরাপত্তায় সব ভেন্যুতেই আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের সহযোগিতা পাবে বিসিবি। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামে। 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশের পথে তারেক রহমান। দুপুর 12:15 নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা। প্রিয় নেতাকে স্বাগত জানাতে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে লাখো মানুষের রাতভর অপেক্ষা, পথে পথে জনস্রোত।
এবং প্রতিভাবান 15 শিল্পী নিয়ে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। বিচারক ও দর্শকদের ভোটে সেরা 8 বাছাই। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা। ওজন পার্কে আব্দুল্লাহ সুপার মার্কেট এখন সবার মুখে মুখে, কারণ আব্দুল্লাতে